বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের একটা অতি গুরুত্বপূর্ণ প্রবন্ধ, যা হলো বিড়াল। তো প্রবন্ধ মানেই আমরা এর আগেও শুনেছি প্রকৃষ্ট রূপে বন্ধন, অর্থাৎ তোমার মনের ভেতরে একটা ভাবনা চিন্তার উদয় হবে, একটা নতুন ভাবনা জাগ্রত হবে। ঠিক সেরকমই একটা বঙ্কিমচন্দ্রের বিখ্যাত প্রবন্ধ বলতে পারো, সেটা হচ্ছে বিড়াল। তো এর নামকরণটা শুনেই আমরা বুঝতে পারছি যে এর ভেতরে একটা বড় রহস্য লুকিয়ে আছে, কারণ একটা প্রাণীর নাম, তার ভেতরে আমরা বিভিন্ন চরিত্র পাবো। তো যাই হোক, তোমাদের একটা কথা বলে রাখি, এর আগে তোমাদের জন্য কিন্তু আমি একদম অন্যান্য যে কবিতাগুলো রয়েছে সে সম্পূর্ণ কবিতার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। যারা সেগুলো দেখোনি সেগুলো দেখতে পারো। আর যেহেতু বাংলার গল্প, সেহেতু বাংলার প্রবন্ধ, সেহেতু বিষয়টাকে কিন্তু একদম নিখুঁতভাবে পড়তে হবে বা নিখুঁতভাবে বুঝে নিতে হবে, যার জন্য অবশ্যই একটু সময় লাগবে। আমি প্রত্যেকটা বিষয় টু দ্য পয়েন্টে তোমাদের সামনে বুঝিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভিডিওটাকে বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি তোমরা পরিষ্কারভাবে বিষয়টা জানতে পারবে এবং পরীক্ষায় যাই আসুক না কেন লিখতে পারবে। আমরা যে প্রবন্ধটা পড়বো, প্রবন্ধটার নাম শুনে বোঝা যাচ্ছে বিড়াল। বিড়াল কি? বিড়াল হচ্ছে আমাদের সমাজের একটা প্রাণী, এবং এই প্রাণীটাকে আমরা একটু অন্যভাবে যদি বিচার করি, আমরা দেখতে পাবো যে আমরা যে জিনিসটাকে একটু অবজ্ঞা স্বরেই কিন্তু দেখি, মানে এদিক ওদিক ঘুরে বেড়াই, ম্যাও ম্যাও করে ডাকে, এবং আমরা সচরাচর তার কথায় কানও দিই না। সে যদি কিছু খেতে চাই, আমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিই। কখনো বা সে চুরি করে একটু মাছ খেয়ে নেয়, কখনো বা চুরি করে একটু দুধও খেয়ে নেয়। তো এইরকম বিষয়টা কিন্তু সে সমাজের চোখে একটা তাচ্ছিল্য বিষয় রয়েছে। এবং এই গল্প যখন আমরা পড়বো, এই গল্প পড়তে পড়তে আমরা আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে আমরা পরিচিত হব, যে চরিত্রগুলোর মধ্যেই কিন্তু এই গল্পের মূল ট্র্যাজেডি অবস্থান করছে। তো আমরা প্রথমেই একটু বিষয়ভিত্তিক আলোচনাতে প্রবেশ করি। আমাদের এই গল্পটা কেমন? দেখো, আমাদের এই গল্পটার মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে নোট করে দিয়েছি। সেটা হচ্ছে কি, একটা হলো ব্যক্তিধর্মী, রঙ্গ ব্যঙ্গমূলক, হাস্যরসাত্মক, যুক্তিনিষ্ঠ, রূপকধর্মী গল্প কিন্তু হচ্ছে আমাদের এইটা। অর্থাৎ এই গল্পের মধ্যে আমরা ব্যক্তির পরিচয় পাবো, ব্যক্তির চরিত্রের আমরা একটা গন্ধ পাবো, যেখানে আমরা কখনো সমালোচকের ভূমিকায় পাবো, সুবিধাভোগী ভূমিকা পাবো, স্বার্থপর পাবো, এবং আমাদের সমাজের বিভিন্ন প্রতিনিধি রয়েছে। প্রতিনিধি মানে কি? ধরো আমাদের সমাজ ব্যবস্থা এটা, আমরা যদি এই সমাজ ব্যবস্থার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো কিছু অতি সাধারণ মানুষ আছে, কিছু গরিব মানুষ আছে, একদম হতদরিদ্র গরিব যাকে বলা যায়, এবং কিছু সুবিধাভোগী মানুষ আছে যাদের কাছে অর্থের প্রাচুর্য রয়েছে। তারা সম্পদ ব্যবহার করে, তারা সম্পদ নষ্ট করে, তারা সম্পদ ফেলে নষ্ট করে। যেমন আমি একদম সহজ কথা তোমাদের সামনে একটু উদাহরণ দিয়ে বলি। মনে করো একজন ধনী ব্যক্তি, তিনি কি করেন? তিনি যে খাবার খান তার থেকে বেশি তিনি নষ্ট করেন। কিন্তু তিনি যদি মনে করেন যে এই নষ্ট খাবারটুকু যদি অন্তত এই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে কিন্তু 2-5টা সাধারণ মানুষও খেয়ে বাঁচে। কিন্তু তিনি কি তা করেন? না, তিনি কিন্তু তা কখনোই করেন না। অর্থাৎ নিজের প্রয়োজনটা তিনি মেটান, কিন্তু তার যে উচ্ছিষ্ট, তার যেটুকু দরকার নেই, সেই দরকার নেইটুকু সে নষ্ট করে ফেলবে, তাও কিন্তু সে সাধারণ মানুষের সাহায্য করবে না। এই ধরনের একটা মানুষ বা এই ধরনের একটা ব্যবস্থা কিন্তু আমাদের সমাজে রয়েছে। তো আমাদের এই গল্পের দুটো চরিত্র আমরা পাবো, বিশেষ করে একটা হচ্ছে কমলাকান্ত চরিত্র। কি বললাম? কমলাকান্ত চরিত্র। আর একটা চরিত্র তো আমরা বুঝতেই পাচ্ছি, বিড়াল। এই বিড়াল নামটা একটা প্রাণীর, কিন্তু এই বিড়ালের যে প্রশ্ন আমরা গল্পে পাবো, যে প্রশ্ন এই সরাসরি সেই কমলাকান্তকে করা হচ্ছে, এবং সেই কমলাকান্ত হলো সেই ব্যক্তি যিনি কিন্তু এই সমাজের প্রতিভূ, এই সমাজের মানসিকতা সম্পন্ন একজন ব্যক্তি কমলাকান্ত, যাকে প্রশ্ন করছে বিড়াল, এই সাধারণ মানুষের হয়ে। বোঝা গেল কি বললাম? তো সেই নিপীড়িত, অবহেলিত যে সাধারণ মানুষ, যাদের মানে সাম্যের প্রয়োজন রয়েছে, দরিদ্র সমাজের যে প্রতিভূ বা দরিদ্র সমাজের যে ব্যক্তি, সেই ব্যক্তি কিন্তু বিড়াল রূপে এখানে প্রশ্ন করবে কমলাকান্তকে, আমরা গল্পের ভেতরে দেখতে পাবো। এবং এটাই কিন্তু আমাদের এই গল্পের মূল রহস্য। এবার আসা যাক গল্প পরম্পরায়। আমরা এই যে গল্পটা দেখতে পাচ্ছি বিড়াল, তাহলে বললাম যে বিড়াল গল্পটা কেমন, ব্যক্তিধর্মী, ব্যঙ্গমূলক, হাস্যরসাত্মক, যুক্তিবাদী, এই কথাগুলো তো বললাম। এর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে। তথ্যগুলো আমি একটু তোমাদের সামনে নোটস করে দিচ্ছি, বিষয়টা একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এই সব জায়গা থেকে প্রশ্ন কিন্তু আমাদের এবার ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে, কারণ ফার্স্ট সেমিস্টার পরীক্ষায়, কারণ এগুলো সব শর্ট টাইপের প্রশ্ন আমাদের আসবে। এই যে বিড়াল, এটা কিন্তু কমলাকান্তের দপ্তর। কি বললাম? যেটা মূল গ্রন্থ সেটা হলো কমলাকান্তের দপ্তর। বানানটা যেন ঠিকঠাক থাকে, মনে রাখবে, কমলাকান্তের দপ্তর, যেটা কিন্তু মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং বাংলা তোমার চৈত্র, বাংলা হচ্ছে চৈত্র 1281 বঙ্গাব্দে। কী বললাম? বোঝা গেল? 1281 বঙ্গাব্দে
এটা প্রকাশিত হয়। এবং কমলাকান্ত দপ্তর, এই কমলাকান্তের দপ্তরের তোমার ত্রয়োদশ সংখ্যক রচনা কিন্তু হচ্ছে আমাদের এই যে গল্পটা রয়েছে বিড়াল, সেই বিড়ালটা। মনে রাখবে এই কমলাকান্তের দপ্তর কিন্তু তোমার দুভাবে প্রকাশ হয়েছিল। একদম প্রথম ভাগ, যেটা প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে, কিন্তু কমলাকান্ত প্রথম আত্মপ্রকাশ করেছিল 1873 খ্রিস্টাব্দে বঙ্গদর্শনে কিন্তু এর প্রথম প্রকাশ হয়েছিল। কিন্তু এই জায়গাটা একটু বুঝে নেবে, 1873 সালে পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ হয়েছিল কিন্তু এটা, ঠিক আছে। কমলাকান্ত প্রথম আত্মপ্রকাশ করেছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু তার 1875 সালে কিন্তু এর প্রথম ভাগ বা কমলাকান্ত দপ্তর কিন্তু প্রকাশিত। তাহলে যদি পরীক্ষা আসে প্রথম প্রকাশ কোথায় হয়, তাহলে কিন্তু উত্তর হবে বঙ্গদর্শনে। আর মূল প্রকাশ কখন হয় বা প্রথম সংস্কার হিসেবে প্রকাশ হয়, সেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর নামে প্রকাশ হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। আশা করছি বিষয়টা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ। এবার আমরা আসি একটু এই গল্পটা নিয়ে রচনায়। দেখো, আমি তোমাদের বললাম এটা হচ্ছে একটা রূপকধর্মী গল্প। প্রথম কথা, এই প্রবন্ধটা মূলত একটা বিড়ালের দুধ চুরি খাওয়াকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনাটা আমরা দেখতে পাবো। এবং এই ঘটনার মধ্যে যেটা মূল দেখতে পাবো সেটা হচ্ছে দুটো সম্প্রদায়, একটা হচ্ছে শোষক আর একটা হচ্ছে শোষিত। অর্থাৎ একদল হচ্ছে যারা শোষণ করে আর একটা হচ্ছে যাদের শোষণ করে। দুটো সম্প্রদায়, একটা পাবো শোষক সম্প্রদায় আর একটা পাবো শোষিত সম্প্রদায়। শোষক কাদের বলা হয়? যারা শোষণ করে। আর শোষিত কারা? যাদের শোষণ করে, তাই তো, যাদের শোষণ করে। এই কথাটা কিন্তু বুঝে নেবে। ধরো যোগ আর মানুষ, তাহলে যোগটা হচ্ছে এখানে শোষক আর সাধারণ মানুষ হচ্ছে শোষিত। তাহলে দুটো শব্দ পেলাম, একটা শোষক আর একটা হচ্ছে শোষিত। এই দুটো সম্প্রদায়কে নিয়েই কিন্তু আমাদের এই মূল গল্প, ঠিক আছে। এবং তোমাদের বললাম যে এখানে যে বিড়াল, সেই বিড়ালটা হচ্ছে কিন্তু সাধারণ দরিদ্র জনসাধারণের প্রতীক। আর কমলাকান্ত, একদম পরিষ্কার কথা, এখানে কমলাকান্ত রূপে আমরা যাকে পাবো সেটা কিন্তু এই গল্পের যে লেখক, সেই লেখক নিজেই কিন্তু কমলাকান্ত। যদিও এটা তোমাদের একটু জেনে রাখা উচিত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে শ্রী কমলাকান্ত চক্রবর্তী, তার কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু ছদ্মনাম ছিল। কি বললাম? শ্রী কমলা, এগুলো জানতে হয় একটু, না জানলে ভালো লাগে না। কমলাকান্ত চক্রবর্তী, এই কথাটা কিন্তু মাথায় রেখো, এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই ছদ্মনাম, ঠিক আছে। যাই হোক, এবার আমরা পরপর গল্প প্রসঙ্গে আলোচনা করি, তাহলে দেখবে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তোমাদের। আচ্ছা, প্রথম পার্টটা পড়ে নিই। আমি শয়ন গৃহে। প্রথম প্রশ্ন, এখানে আমিটাকে, তাহলে আমিটা আমি একটু পরেই বলছি। আমি মানে এখানে বুঝতেই পেরেছো যে কার কথা বলা হচ্ছে, এখানে কমলাকান্তের কথা বলা হচ্ছে। আবার এখানে তোমরা এটাও বুঝতে পারছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখছে, তার মানে এখানে স্বাভাবিকভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু দুজনেই একই ব্যক্তি, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই ছদ্মনাম ছিল শ্রী কমলাকান্ত চক্রবর্তী। যাই হোক, আমি শয়ন গৃহে মানে কি? ঘুমানোর ঘরে। এটা তো একদম মানে সহজসাধ্য কথা, এখানে তো মানে কঠিনের কোনো অংশই নেই। চার পায়ের ওপর বসিয়া হুক্কা হাতে ঝিমইতেছিলাম। চার পায়ে মানে কি? চার পায়াযুক্ত আসন বা তক্তপোষ বা খাটিয়া যাকে বলা যায়। আর হুকা কি অনেকে তোমরা ভালোভাবে চেনো, সেই এরকম কেমন গাজার কলকে টাইপের থাকে, এই খাই, যাই হোক একটা নেশা জাতীয় বিষয়, সেটা হুকা খাই। তো হুকা হাতে ঝিমাইতেছিলাম। এবার তোমাদের একটুখানি এই জায়গাটা একটু বলে রাখি। দেখো, অ্যাকচুয়ালি বিষয়টা কি, এই যে হুকার যে নেশা, মানে এটা হচ্ছে একটা তামাক জাতীয় নেশা। তার মানে এখানে বিষয়টা কি বোঝাচ্ছে, লেখক কিন্তু তখন নেশার ঘরে রয়েছেন। অর্থাৎ আমি শয়নগৃহে চার পায়ের ওপর বসিয়া, চার পায়া মানে কি? তক্তগৃহ, মানে শোবার ঘরে চার পায়া বা তক্তপোষে বা খাটিয়াতে বসে হুকা হাতে ঝিমাইতেছিলাম। আর ঝিমানোর কারণটা কি? কারণ তার যথারীতি হুকা হাতে নেশা হয়ে গেছিল। এবার দেখো, হুকাটা হচ্ছে একটা বস্তু যা দিয়ে নেশা করে। এবার এই হুকার ভেতরে তামাক দিয়েছিল নাকি অন্য কোনো পদার্থ দিয়েছিল, সেটা বিভিন্ন বইয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। অনেক বইয়ে পাওয়া যায় না আফিং খাচ্ছিল, অনেক বইয়ে পাওয়া যায় যে না তিনি তামাক সেবন করছিল। যাই হোক, সেটা আমার মূল বিষয় নয়, তিনি একটু নেশা করছিলেন, এটাই হলো মূল বিষয়। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের ওপর চঞ্চল ছায়া প্রেত বট নাচিতেছে। তাহলে কি বললাম? তাহলে এই হুকাতে ঝিমাচ্ছিল বেশ। আর ওই হুকাটা কি? ওই নারকেলের ভেতরের যে খোল টোল থাকে ওই সব দিয়ে তৈরি করে একটা ধূমপানের যন্ত্র। যাই হোক, একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে মানে বুঝতেই পারছো, একটা বিড়ালের কথা কল্পনা করো, বিড়ালের চোখ দুটোর কথা কল্পনা করো, হালকা সন্ধ্যার কথা কল্পনা করো বা একটু রাতের কথা কল্পনা করো, তাহলেই বুঝতে পারবে যে একটা
বিড়াল কিভাবে মিট 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 করে তার চোখ দুটোকে দেখা যায়। এখানেও কিন্তু ঠিক সেই কথা বলছে, একটু মিট মিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের ওপর চঞ্চল ছায়া। চঞ্চল ছায়া মানে কি? মানে হচ্ছে একদম নিরিবিলি চুপচাপ, মানে শান্ত একটা ছায়া, কি তাই তো? চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। প্রেতবৎ মানে কি? প্রেতের মতো। প্রেত মানে কি? আমরা বলি না ভূত প্রেত, হ্যাঁ, মানে কেমন যেন ড্যান্স করছে এরকম একটা ব্যাপার। প্রেতবৎ নাচিতেছে মানে কি? প্রেতের মতো বা ভূত প্রেতের মতো নাচিতেছে। আর চঞ্চল ছায়া মানে তোমাদের যেটা বললাম, যে ছায়া মানে স্থির অবস্থায় না, মানে একটু নড়াচড়া নড়াচড়া করছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে, নাচিতেছে। তার মানে এটা কিন্তু বোঝাচ্ছে একটু মিট মিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের ওপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচি। তাহলে কীভাবে নাচছিল? প্রেতবৎ নাচছিল। ছায়াটা কেমন ছিল? চঞ্চল। হ্যাঁ, আর ক্ষুদ্র আলো জ্বলছিল কোথায়? না দেওয়ালের ওপর। মানে এটা কিন্তু প্রশ্ন আসতে পারে কিভাবে মিট মিট করে। আচ্ছা, আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে, কি বললাম? নিমিলিত লোচন। নিমিলিত লোচন মানে হচ্ছে চোখ বন্ধ করা। লোচন মানে হচ্ছে চোখ, আর নিমিলিত মানে হচ্ছে বন্ধ চোখ, একদম সহজ কথায়। তাহলে নিমিলিত লোচন শব্দের অর্থ কি? চোখ বুজে বা চোখ বন্ধ করে, তাই তো? আমি ভাবিতেছিলাম যে, এইবার এবার মানে তিনি কি করছিলেন? তাহলে মূল কথাটা কি হলো? শয়নগৃহে হুকা হাতে বসে একটা চঞ্চল্যকর একটা ছবি দেখতে পাচ্ছে, নড়াচড়া করছে, এবং সেই নড়াচড়ার দিকে তাকিয়ে ওই হাতে তো হুকা, মানে হালকা হালকা নেশা হয়ে গেছে এবং চোখ দুটোও তার বন্ধ হয়ে গেছে। এই সময় সে বিভিন্ন কল্পনা করছে। মানে শুনেছি যে নেশা করলে নাকি অনেক প্রকার কল্পনা করা যায়। হ্যাঁ, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রুগী, তিন টানেতে কি একটা গান আছে খুব মজাদার গান, হ্যাঁ, রাজা উজির কি মানে সুখী, সবাই সুখী চার টানেতে, এরকম একটা গানও আছে। যাই হোক, লোকমুখে শুনেছি যে নেশা করলে নাকি একটা আলাদা ফিলিংস তৈরি হয়। তো যাই হোক, সেই নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম, মানে তার একটু নেশা হয়ে গেছে, এবার তার মাথায় তো বিভিন্ন রকম ভাবনা চিন্তা, কখনো তিনি রাজা হবেন, কখনো তিনি ফকির হবেন, তার ভাবনা চিন্তায় অনেক কিছু আসবে সেরকমভাবে। তাই বলছে কি, আমি যদি নেপোলিয়ান হতাম, মানে হঠাৎ করে কার কথা ভাবলো? যে উনি বসে বসে তখন কি হয়ে গেছেন? নেপোলিয়ান হয়ে গেছে, তাই তো? তাই বলছে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়ার্ল্ড জিততে পারিতাম কিনা। বোঝা গেল কি বললাম? এইবার এই ওয়ার্ল্ড কি? অ্যাকচুয়াল হচ্ছে ওয়াল্টারের একটা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, সেই নেপোলিয়ান বেনোপার্ট যিনি ছিলেন ফরাসির সম্রাট, তোমাকে সেটাও বলে রাখি। এবং এই নেপোলিয়ান কিন্তু একদম অতি দরিদ্র ঘরের সন্তান, কিন্তু তার নিজস্ব কর্মদক্ষতা এবং প্রতিভা বলে তিনি ফরাসি রাজ্যের একছত্র সম্রাট হয়েছিলেন। এবং তার নেতৃত্বে ফরাসি সৈন্যরা প্রায় ইউরোপীয় শক্তির সমস্ত যুদ্ধে করেছিল এবং পুরো ইউরোপের অধিকাংশ অঞ্চল কিন্তু সে আয়ত্ত করে নিয়েছিল, ঠিক আছে। যদিও 1815 খ্রিস্টাব্দের দিকে তিনি ওয়েলিংটনে প্রথম ডিউক তোমার আর্থার ওয়েলিসলির কাছে তিনি পরাজিত হয়েছিলেন, এবং পরে আবার ডিউক তার ওয়েলিংটনের নেতৃত্বে নেপোলিয়নকে বন্দি করে সেই হেলেনা দ্বীপে তাকে নির্বাসিত করে এবং সেখানে আমৃত্যু পর্যন্ত বাস করে। সেটা তার ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে যাচ্ছি না। আর ওয়াটার্ল্ড অ্যাকচুয়ালি এটা প্রিন্টিং, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ, ঠিক আছে, 1815 খ্রিস্টাব্দে। এটা একটু মাথায় রাখবে, ওয়াটারলুর যুদ্ধটা। আমি একটু ডেটাটা দিয়ে দিই। এটা হচ্ছে তোমার 1815 খ্রিস্টাব্দে, ঠিক আছে। খ্রিস্টাব্দটা হচ্ছে 1815 খ্রিস্টাব্দে বেলজিয়ামের ব্রাসেলসের কাছাকাছি ওয়াটারলু নামক একটা স্থান আছে। কি বললাম? বেলজিয়ামে। ওয়াটারলু অ্যাকচুয়ালি কোথায়? এটা কিন্তু বেলজিয়াম। তাহলে কি বললাম? বেলজিয়াম। এই জায়গাগুলোর নাম একটু মনে রাখবে, কোন সময় দিয়ে দেবে অপশানে ঠিক টের পাবো না কিন্তু। তাহলে কি বললাম? সেই বেলজিয়ামে কাছাকাছি ওয়াটারলু নামক একটা স্থান আছে, সেখানে নেপোলিয়ানের সঙ্গে ওই ডিউক অফ ওয়েলিংটন, কি বললাম, এখানে যেটা যুদ্ধ হয় সেটা হচ্ছে নেপোলিয়নের সঙ্গে তোমার তোমার হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন, ঠিক আছে। আমি আর অত কিছু লিখছি না, জাস্ট এইটুকু লিখলাম। ডিউক অফ ওয়েলিংটন এর অধীনে ব্রিটিশ সেনাবাহিনী, এবং এদের সঙ্গে আরেকজন ছিল যেটা হচ্ছে ব্লুচার, ভন ব্লুচার, গাবার্ড কয়েকার বয়কার ডয়রে ভন ব্লুচার, বয়লয় অশ্ব চয়কার র। এই ব্লুচারের সেনাবাহিনীতে মিলে একটা বিরাট বড় যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে কিন্তু নেপোলিয়ানের পরাজয় ঘটেছে। এই যুদ্ধে নেপোলিয়ান হেরে গেছিল, এবং ইতিহাসে কিন্তু এই যুদ্ধটাই ওয়াটারলুর যুদ্ধ নামে পরিচিত, ঠিক আছে। আর এখানে যে আরেকটা শব্দ আমাকে বলছে, যেটা বলছে তোমার, যাই হোক, ওয়েলিংটন, এটা আমি পরে বলছি। তাহলে এই যে তাই বলছে, মানে ওইটা তো সে হিরে গেছিলো ওয়াটারলু যুদ্ধতে নেপোলিয়ান। তাই বলছে যদি আমি নেপোলিয়ান হতাম তবে ওয়াটার্ল জিতিতে পারিতাম কিনা। মানে উনি ভাবছেন যে নেপোলিয়ান তো যুদ্ধে হেরে গেছিলো, আমি যদি নেপোলিয়ান হতাম তাহলে কি এই যুদ্ধটা আমি জিততে পারতাম। এমন সময়ে একটা ক্ষুদ্র শব্দ হইল ম্যাও। এবার এই
ম্যাও শব্দটা কিন্তু এখানে একটা প্রতীকী শব্দ। কারণ কি, দেখো এখানে বলছে মানে একটা কল্পনা করছে, মানে আমি যদি একটা নেপোলিয়ন হতাম এবং সেই কথাটাকে মানে যেন কেমন একটা প্রথমেই ম্যাও ম্যাও মানে কি, আমরা একটা কথার মধ্যে ভাবছি, হঠাৎ করে একটা ম্যাও ম্যাও মানে এখানে হচ্ছে তুমি কি করবা আমার বোঝা হয়ে গেছে, তুমি নেপোলিয়ানও হতে পারবা না, অন্য কিছু হতে পারবা না, মানে এরকম একটা বিষয়, মানে একটা ব্যঙ্গাত্মক কথাবার্তা, হঠাৎ করে একটা আওয়াজটা কি ম্যাও। চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথম কিন্তু লেখক কিন্তু বুঝতে পারেনি যে না এটা কি অ্যাকচুয়ালি, ম্যাও করে তো ডাক তো দিল, তো এটা বিড়াল ঠাল না অন্য কিছু। যাই হোক, প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়াল প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করতে আসিয়াছে। এবার আমাকে জানতে হবে এই ওয়েলিংটন হঠাৎ বিড়াল প্রাপ্ত হইয়া বিষয়টা কি, ওয়েলিংটনটা কি। আচ্ছা, ওয়েলিংটন হচ্ছে আমি যেটা বললাম যে ওয়েলটেনে মানে ওয়েলিংটনের প্রথম যে ডিউক আর্থার ওয়েলেসলি, এই যে যেটা আমি বললাম এই যে ডিউক আর্থার ওয়েলেসলি, এই ডিউক আর্থার ওয়েলেসলিকেই কিন্তু বলা হচ্ছে ওয়েলিংটন। কি বললাম? ওয়েলিংটন। এবার কথাটা বুঝবে, ঠিক আছে? এই ওয়েলিংটনকেই কিন্তু বোঝানো হচ্ছে, কাকে না ডিউক আর্থার ওয়েলেসলিকে। আমি নামটা একটু সম্পূর্ণ লিখে দিই, আর্থার ওয়েলেসলি, ওয়েলেসলি একে কিন্তু মূলত বোঝানো হচ্ছে। এবং তিনি ওয়াটারলুর যুদ্ধে ফরাসি সম্রাট নেপোলিয়নকে পরাজিত করেছিলেন, তাই তো? এবং প্রথমে কি করলো তাহলে, কমলাকান্ত বিড়ালকে ডিউক বলে কল্পনা করলেন। বোঝা গেল কি বললাম লাইনটার মানে? দেখো কি বলছে, চাইয়া দেখলাম হঠাৎ কিছু প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়াল প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিতেছে। মানে তাহলে বিষয়টা কি হলো, বলছে আমি যদি নেপোলিয়ান হইতাম তাহলে এটা জিততে পারতাম কিনা, ওয়াটারলুর যুদ্ধটা আমি জিততে পারতাম কিনা। এই সময় যাই হোক একটা আওয়াজ হলো ম্যাও। এবার তার মানে তিনি কল্পনা করছেন ওই নেশাতে বসে, এবং তিনি সেই সময় কি ভাবলো যে কিছু চাইয়া দেখলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইলো মানে ওয়েলিংটন কল্পনাতে ও ওয়েলিংটনকে হারিয়ে দিয়েছে, মানে ও তো নেপোলিয়ান, যদিও নেপোলিয়ান হেরে গেছে কিন্তু ওর কল্পনায় নেপোলিয়ান জিতে গেছে এবং সে ওয়েলিংটনকে হারিয়ে দিয়েছে, মানে ডিউক আর্থার ওয়েলেসকে হারিয়ে দিয়েছে। এবং হারিয়ে দেওয়ার পর ডিউক আর্থার ওয়েলেসলি নেপোলিয়ানের কাছে বলছে ভাই আমাকে একটু আফিং দেবে। কি বললাম বোঝা গেল? মানে ওই যে প্রথমেই তোমাদের বললাম যে নেশার বস্তুটা সেখানে তামাক সেবন করা হয়, তো এই সূত্রে বলা যেতে পারে যে তিনি আফিংয়ের নেশা করছিলেন। কি বললাম বোঝা গেল? এই সূত্র মারফত বলা যেতে পারে যে তিনি কিসের নেশা করছিলেন, আফিংয়ের নেশা করছিলেন। তো যাই হোক, ওয়েলিংটনের হঠাৎ বিড়াল প্রাপ্ত হয়ে আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। মানে ওয়েলিংটন ভাবছে যদি আমাকে একটু আফিং দেয়, মানে ও তো হেরো রাজা, সেটাই ভাবছে। প্রথম উদ্যমে, মানে বোঝা গেল আশা করি কি বোঝাতে চাইলাম আমি, প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না, বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল ম্যাও। তাহলে এখানে দুটো চরিত্র আমরা পেলাম, মানে ওর কল্পনায়, লেখকের কল্পনায়। প্রথম চরিত্রে আমরা পেলাম লেখক নিজে একজন নেপোলিয়ান সাজছে, আর যে ম্যাও নামক যে আওয়াজটা পাচ্ছে সেই ম্যাও নামক আওয়াজটাকে লেখক কি মনে করছে, ডিউক আর্থার ওয়েলেসলি বা ওয়েলিংটন। এবার কি বলছে দেখো, এই লাইনটার মানেটা পরিষ্কার করে নিই। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিরল প্রাপ্ত হয়ে আমার নিকটে আফিং ভিক্ষা করতে আসিয়াছে, এটা তো পরিষ্কার বোঝালাম। প্রথম উদ্যম মানে প্রথম চেষ্টাই, ঠিক আছে। পাষাণবৎ কঠিন হইয়া, পাষাণবৎ মানে কি পাথরের মতো কঠিন, মানে একদম খুবই দৃঢ়। পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে, মানে এটা বলবো ভাবলাম, ডিউক মহাশয়কে ইতিপূর্বে, মানে ডিউক মহাশয়কে এরই মধ্যে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, মানে এর মধ্যে সুন্দর পুরস্কার দিয়েছি। এবার এই সুন্দর পুরস্কারটা অ্যাকচুয়ালি কি? এই পুরস্কারটা হলো প্রকৃতপক্ষে, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে প্রথম মানে মূল যুদ্ধে বা প্রধান যুদ্ধে নেপোলিয়ান পরাস্ত হয়ে গেল, কিন্তু তার কল্পনায় কী হয়েছিল, কল্পনায় তো নেপোলিয়ান পরাজিত করেছিল ডিউক আর্থার ওয়েলেসলিকে বা ওয়েলিংটনে, এবং কল্পনায় পরাজিত হওয়ার পর তাকে প্রচুর পরিমাণে সাজা দেওয়া হয়েছিল তার কল্পনায়। এইখানে কিন্তু সেই কথাটাই বলা হচ্ছে, এই যে কই গেল, প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্ব যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, মানে হলো এর আগে তাকে অনেক পুরস্কার দেওয়া হয়েছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না, মানে আর বেশি পুরস্কার তাকে দিয়ে কারণে লাভ নেই, বা কোনো কাউকে যদি বেশি পুরস্কৃত করা হয় তাহলে সমস্যা। তো যাই হোক, এটা তার কল্পনাতে সে সব ভাবছে হিজিবিজি, মানে হঠাৎ করে পুরস্কারের কথা ভাবা শুরু হয়ে গেছে। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে, ডিউক বলিল ম্যাও, মানে এইসব ভাবনা চিন্তা করা কিন্তু কখনো ভালো নয়। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম ওয়েলিংটন নহে। এবার হঠাৎ করে মানে সেই এই যে প্রথমেই এই যে বলেছিল না চোখ বন্ধ করে কোথায় জন্য আমরা পড়লাম, এই যে নিমিলিত লোচনে, মানে কি চক্ষু বন্ধ করে, এবার তার চোখটা খুললো, খুলে বলছে কি,
তখন চক্ষু চাহিয়া ভালো করে এটা পড়লাম, ভালো করে দেখিলাম যে ওয়েলিংটন নয়, অর্থাৎ ওয়েলিংটন না, তোকে অর্থাৎ তার সে যে ভাবছিল যে ওয়েলিংটন, সে কিন্তু ওয়েলিংটন না, এটা সে নিশ্চিত হলো। এবার কি বলছে, একটি ক্ষুদ্র মার্জার। ক্ষুদ্র মার্জার মানে কি, মার্জার শব্দের অর্থ কি, বিড়াল, অর্থাৎ এখানে কে রয়েছে না, একটা বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়েছিল তাহা নিঃশেষ করিয়া উদার স্বাদ করিয়াছে। প্রসন্ন, প্রসন্নকে, প্রসন্ন হচ্ছে এই গল্পে একটা গোয়ালার চরিত্র। গোয়ালা মানে কি, যে দুধ দেয়, দুধ মানে দুধের কারবার করে, সেই হচ্ছে অ্যাকচুয়ালি গোয়ালা, মানে যে গরুর দুধ দুয়ে দিয়ে যায়। তো যাই হোক, এই দুধ দুয়ে তাহলে কে দিয়ে যায়, প্রসন্ন, একটি ক্ষুদ্র মার্জার। তো প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়েছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। উদরসাৎ মানে কি, একদম সম্পূর্ণরূপে পেট ভরে নিয়েছে, বা পেট ফুলে গেছে, মানে খেয়ে পেট ভরে নিয়েছে, করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ভূজ্য রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এখানে কি বলছে, ওয়াটারলুর মাঠে ভূজ্য রচনায় ব্যস্ত, ব্যূহ রচনায় ব্যস্ত। অ্যাকচুয়ালি ব্যূহ মানে কি, মানে বলে না চক্রব্যূহ, সেরকম টাইপের, মানে যাতে যুদ্ধে সে জয়ী হয়। তো তার কল্পনায় এই যে সেই তার কল্পনায় ছিল কি, সেই যে ওয়াটারলু জিততে পারতো কিনা, সে তো এসব চিন্তা করছে, কিভাবে সাজালে সে ওয়াটারলু যুদ্ধে জিততে পারতো, হ্যাঁ, কিভাবে, মানে সে তো কল্পনায় নিজেকে নেপোলিয়ান মনে করছে, সে কিভাবে হারতো না সেসব ভাবনা চিন্তা করছে। তাই বলছে যে যখন সে দুধটা খেয়ে নিয়েছে, তখন লেখক কি করছে না, ওয়াটারলুর মাঠে ভূজ্য রচনায় ব্যস্ত, সম্পূর্ণটাই কিন্তু তার কল্পনায়, অত দেখি নাই। এতক্ষণে মার্জার সুন্দরী, মার্জার মানে কি, ওই সেই বেড়াল সুন্দরী বলছে, নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও। মানে বুঝতেই পারছো, বেড়াল যদি দুধ খায় পেটটা ভরে, তাহলে বেড়ালের মনটাও কতটা শান্তি পায়। তাই বলছে মার্জার সুন্দরী, মানে ওই দুধটা খেয়ে যেন তার আরও সুন্দর মনে হচ্ছে। নির্জল দুগ্ধপানে, নির্জল দুগ্ধপান মানে যে দুধটা ছিল, ফোটানো দুধটা ছিল, আমরা কি করি, দুধ ফোটানোর সময় মাঝে মাঝে একটু জল টল মিশে নি না, কিন্তু এই দুধটার মধ্যে কিন্তু কোনো জল মেশানো ছিল না। তাই বলছে নির্জল দুগ্ধপানে, মানে একদম পিওর দুধ যারে বলা যায়, পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখে এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়, মানে আমি বিরাট সুখী, এরকম একটা ভাব দেখাতে চাইছে কে, সেই মার্জারটি বা বিড়ালটি। অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও। বোঝা গেল, মানে বিড়ালটা বলল, বলিতে পারি না, বুঝি তাহার ভেতরে একটু ব্যঙ্গ ছিল, মানে আমাকে যেন একটু তাচ্ছিল্য করছে, তোমার দুধ আমি খেয়ে নিয়েছি, যা পারবা করে নাও, এরকম একটা বিষয়। মানে বলিতে পারি না, মনে হচ্ছে তার ডাকটা শুনে যে আমাকে একটু ব্যঙ্গ করছে, মানে এখানে আমিটা কিন্তু ওই লেখক নিজেই। তারপরে কি বলছে, কই গেল সে, না আচ্ছা, বলিতে পারি না, বুঝি তাহার ভেতরে একটু ব্যঙ্গ ছিল, বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিত ছিল, কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই। হ্যাঁ, মানে কি, কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই, বুঝি সে ম্যাও। অর্থাৎ এই জায়গাটা একটু মজার জায়গা। মজার জায়গাটা কি, একদম সহজ করে বলতে দেখো, কেউ মরে বিল ছেঁচে, মানে ধরো বিল ছেঁচে মানে কি, একটা বিল, কি বিল হচ্ছে জলাধার বা যেখানে জল রয়েছে। তো যারা মাছ চাষ করে তারা কি করে, বা মাছ ধরে তারা কি করে, এই জল ছেঁচে 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 সব ফেলে, জল ফেলে দেয়, তারপরে তার মধ্যে কিছু মাছ থাকে, সেই মাছগুলো ধরে নিয়ে একটা বাক্সের ভেতরে রাখে, তাই তো। এবার তাহলে একজন কি করছে, এই বিল ছেঁচে বেড়াচ্ছে মাছ ধরার জন্য, আর বিড়ালটা এসে কি করলো, এই মাছটা ধরে খেয়ে নিল, খেয়ে নিয়ে একে আবার রঙ্গ করছে বা হাসি দেখাচ্ছে যে তুমি কাজ করেছো আর আমি খেয়েছি, এরকম একটা বিষয় নিয়ে, এরকম একটা মানে তাচ্ছিল্য করে দেখছে, কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই, মানে তুমি বিল ছেঁচেছো, তুমি যুদ্ধর কল্পনা করছো, অনেক কিছু করে বেড়াচ্ছ, আর আমি রিল্যাক্সে বসে বসে কী করলাম, মাছটা খেয়ে নিলাম। তাহলে যদি প্রশ্ন সেখানে কোন মাছ খায়, তাহলে কই মাছের নাম কিন্তু এখানে বলা হয়েছে। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল, বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি, মানে বিড়ালটা বলতে, বলো তোমার দুধটা তো আমি খেয়ে ঠেয়ে নিলাম, এখন তুমি কি করবা, মানে বিড়াল যেন এই জিনিসটা বোঝার চেষ্টা করছে। বলি কি, মানে এবার যে কি উত্তর দেবে সেই তো বুঝতে পারছি না, আমি তো ঠিক করতে পারলাম না, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার। মঙ্গলা মানে কি, আমি বললাম যে প্রসন্ন দুধ দুয়ে নিয়ে আসে কার থেকে না, একটা গাভী থেকে, সেই গাভীটার নাম হচ্ছে মঙ্গলা, বোঝা গেল। দুধ মঙ্গলার, দুইয়ে আছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। দেখো লেখকের এই কথাটার মধ্যে কিন্তু অনেকটা বিষয় আছে। দেখো আমরা বলি না, মূর্খ অনেক প্রকার আছে, কিছু মূর্খ বলা হয় কি, যারা জীবনে কোনোদিন বোঝে না, যে তারা পন্দর বসে থাকে আমি কিছু বুঝবো না। আবার কিছু মূর্খ আছে এমন যে যাদের বোঝালে বোঝে। তা লেখক কিন্তু এখানে সেই চরিত্রটা অবলম্বন করছে যেখানে সে সমাজ সচেতন, যেখানে কিন্তু তাকে বোঝালে সে বুঝতে পারবে, কথাটা বোঝে, যার জন্যই কিন্তু সে এই ভাবনাটা করতে সমর্থ হচ্ছে, সে দুগ্ধে আমারও যা
যে অধিকার বিড়ালেরও তাই। সুতরাং রাগ করিতে পারি না, মানে বিড়ালটা খেয়ে নিয়েছে বলে আমি যে খুব রেগে যাব সেটা কিন্তু নয়। তবে চিরাচরিত একটা প্রথা আছে। কি প্রথা? বিড়ালে দুধ খাইয়া গেলে তাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। একটা কথা আছে, চিরাচরিত কথা, মানে যেটা সমাজে হয়ে আসছে যে বিষয়টা কি, যে না বিড়ালে যদি দুধ খায় তাহলে তাকে তেড়ে মারতে হয়। এখানে এখানে এই শব্দটা কি, এই শব্দটা কিন্তু একটু বুঝতে হবে। আমাদের সমাজে জাতপাত অনেক কিছু আছে, ঠিক আছে? ধরো এখানে একটা নিচু জাতির মানুষ আছে, আর একটা উঁচু জাতির মানুষের সঙ্গে উঁচু জাতির মানুষ সবসময় কি চেষ্টা করে, সমাজের পূর্বতন সমাজের কথা যদি আমি বলি, সবসময় চেষ্টা করে নিচু জাতিকে অবনমিত করে রাখা, ডাউন করে রাখা, যাতে সে ওপরের দিকে না উঠতে পারে। কোনো কারণবশত নিচু জাতি যদি ওপরের দিকে ওঠার চেষ্টা করে তাহলে তাকে যে কোনো মূল্যে বসিয়ে নিচে নিচে নামানোটাই হচ্ছে উঁচু জাতির প্রধান কাজ। যে কারণেই কিন্তু এই ধরনের উক্তি, কি উক্তি হয়ে গেল সে, এই যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে হয়, মানে যদি কেউ উপরের দিকে ওঠার চেষ্টা করে তাহলে কিন্তু তাকে তাড়াইয়ে মারার চেষ্টা করো, নাহলে সে যদি একবার উপরে উঠে যায় তাহলে সে কিন্তু পুরো এই নিচু জাতটাকেই সে উপরে বসিয়ে দেবে। কারণ সে যদি শিক্ষিত হয়ে যায় তারপরে সব শিক্ষিত হয়ে যাবে, শেষকালে আর এক মহাসংকট তৈরি হবে। মানে এরা যারা উপরে বসে রয়েছে তারা কিন্তু আর উপরে বসে থাকতে পারবে না, এটাই হলো মূল বিষয়। তাই বলছে বিড়ালে যদি দুধ খায় তাকে কিন্তু তাড়ায় মারতে হয়। এটা কিন্তু একটা অন্যরকম ছন্দে, রূপক ছন্দে কথাটা বলা। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলঙ্গাস্বরূপ পরিচিত হইব, ইহা বাঞ্ছনীয় নয়। লেখক ভাবছে না আমারও এই কাজ করতে হবে, সবাই যেটা করছে আমারও সেই কাজ করতে হবে। কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি লেখকের চরিত্রটা কেমন, লেখক কিন্তু স্বার্থান্বেষী চরিত্র এখানে। কারণ এখানে তার মুখ দিয়ে কিন্তু অনেক সে সুবিধাভোগী, সে সচ্ছল শ্রেণীর একজন প্রতিনিধি, এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাই বলছে পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নয়। না জানি এই মার্জার যদি স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, সে ভাবছে যদি আমাকে কাপুরুষ বলে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিদেহ, অর্থাৎ তারে গিয়ে ঠেঙানোর দরকার। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন ষষ্ঠী আবিষ্কৃত করিয়া সগর্ভে মার্জারির প্রতি ধাবমান হইলাম। তার মানে বুঝতে পারছো যে পুরুষের ন্যায় আচরণ করাটাই আসল ভালো, এটা স্থির করলো। এবং সকাতর চিত্তে, সকাতর চিত্তে মানে কি, মানে একদম মানে অতি দুঃখিত মনে, হস্ত হইতে হুকা নামায়া, মানে কেন দুঃখটা পেলো কেন, এই জায়গাটা কিন্তু বোঝা যাচ্ছে। সকাতর চিত্তে মানে একটু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কেন দুঃখ পেলো, যে না তার দুধটা খেয়ে গেছে। এবং তার থেকে বড় দুঃখ যে হস্ত হইতে হুকা নামায়া, মানে হাতের দিয়ে হুকা তাকে নামাতে হয়েছে ওই বিড়াল মারার জন্য, সেই দুঃখে অনেক অনুসন্ধানে, মানে অনেক খোঁজাখুঁজির পর এক ভগ্ন ষষ্ঠী, ষষ্ঠী মানে কি, ষষ্ঠী মানে হচ্ছে লাঠি, মানে একটা ভাঙা লাঠি আবিষ্কৃত করিয়া, আবিষ্কৃত মানে এখানে খুঁজে পাইয়া, স্বগর্ভে মানে আমি বিশাল কাজ করতে যাচ্ছি, বিড়াল মারতে যাচ্ছি, এটাই হচ্ছে তার গর্ব। স্বগর্ভে মার্জারির প্রতি, মানে ওই বিড়ালের প্রতি ধাবমান হইলাম, মানে মারার জন্য। মার্জারি কমলাকান্তকে চিনিত, মার্জারি মানে কি সেই বিড়ালটা চিনিত, সে ষষ্ঠী দেখায় বিশেষ ভীত হইয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, মানে লাঠি তো উঁচু করে ধরেছে কিন্তু বিড়ালটা আর ভয় পেল না, লক্ষণ প্রকাশ করিল না, কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলে একটু সরিয়া বসিল। মানে বিড়ালটা যদি লাঠি উঁচু করায় তার কি উচিত ছিল, বিড়ালটার পালিয়ে যাওয়া, কিন্তু বিড়ালটা না পালিয়েও সে বরঞ্চ তাকে দেখে একটু হাই তুলল, মানে আমি তোমার লাঠির ভয় পাই না, এটাই কিন্তু সে বলিয়ে দিল। বলিল ম্যাও। প্রশ্ন বুঝতে পারিয়া ষষ্ঠী ত্যাগ করিয়া পুনরপি শয্যার আশায় আসিয়া হুক্কা লইলাম, মানে তখন বুঝতে পেরেছে যে না আমার লাঠি কেউ ভয় পাচ্ছে না, থাক, কিছু না বলে গিয়ে চুপচাপ করে আবার শুয়ে পড়ল লেখক। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। এবার লেখক কিন্তু বিড়ালটা কি বলতে চাইছে তাই মানে বুঝতে পারলো। যদি বলো যে কীভাবে বুঝতে পারলো, না দিব্যকর্ণ, এটা তো আমাদের একটা কাল্পনিক গল্প, কিন্তু গল্পচ্ছলে হাস্যরঙাত্মক এবং রসাত্মক এবং বিষয়টাকে বোঝা। দিব্যকর্ণ মানে মানে দেবতার কান যাকে বলা হয় দিব্য, মানে সে মার্জারের কথা, মানে বিড়ালের কথা তো আমরা ম্যাম শব্দের মানে তো কিছু বুঝতে পারবো না, কিন্তু লেখক কিন্তু এখানে তার কথাগুলো কিন্তু বুঝতে পারছে, তাই বলছে দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া সমস্ত কিছু বুঝিতে পারিলাম। বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন, স্থির হইয়া হুকো হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। এবার প্রশ্নগুলো এই কিন্তু আমাদের মূল গল্প শুরু হচ্ছে। বিড়াল প্রশ্ন করছে, এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিচ্ছু পাইব না কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের মূল প্রশ্ন এই গল্পের। এ সংসারে ক্ষীর সর দুগ্ধ সমস্ত কিছুই তোমরা খাবে, আমরা পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? এখানে বিড়ালটাকে একটু উঁচু জাতি আর নিচু জাতি করে ভাবো তো, দেখো তাহলে দেখো অনেক গল্পের প্রশ্নের উত্তর মিটে যাবে। বোঝা গেল কি বললাম? তোমরা মানুষ, আমরা বিড়াল বলে কি আমরা খেতে পারবো না? তোমাদের ক্ষুধ পিপাসা আছে, আমাদের কি নেই? ক্ষুধ পিপাসা মানে কি, ক্ষুধা এবং তৃষ্ণা। তা বলছে তোমাদের ক্ষুধা তৃষ্ণা আছে, আমাদের কি ক্ষুধা তৃষ্ণা নেই? হয়ে গেল, হ্যাঁ। তোমরা খাও, আমাদের আপত্তি নেই,
কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্র অনুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আসো? তোমরা খাও, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা যদি কিছু খেতে যাই তাহলে কেন আমাদের মারতে আসো? তাহা আমি বহু অনুসন্ধান করে পাইলাম না, আমি সেটাও খুঁজে পাচ্ছি না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছ থেকে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। বিজ্ঞ চতুষ্পদ, এখানে বিজ্ঞ চতুষ্পদ কাকে বলা হচ্ছে? না, বিড়ালকে। বোঝা গেল কি বললাম? যে আমার কাছ থেকে কিছু শিক্ষা লাভ করো, আমার কাছ থেকে শিক্ষা লাভ না করলে তোমাদের জ্ঞানোন্নতি হবে না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিন এ কথাটি বুঝিতে পারিয়াছ। এখানে কি বলছে? যে তোমাদের বিদ্যালয় সকল দেখে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি বিদ্যালয় সকল মানে কি, তোমরা যেখান থেকে শিক্ষা দীক্ষা নিচ্ছ সেই শিক্ষা দীক্ষা দেখে আমার মনে হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝতে পারিয়েছো যে তোমরা যা পড়াশোনা করছো, তোমাদের যা জ্ঞান হয়েছে, এই জ্ঞান তোমাদের কাছে কিছু না, বরং তুমি আমার মতো বিজ্ঞ চতুষ্পদের কাছ থেকে শিক্ষা লাভ করো বা জ্ঞান গ্রহণ করো। অর্থাৎ এই যে পাঠটা আমরা পড়লাম, এখানে মূলত আমরা কি পড়লাম? যে বিড়াল তোমার এখানে কি হচ্ছে, যে কমলাকান্ত বুঝতে পারছে যে তার সে দিব্যকর্ণ দিয়ে যে বিড়াল বলছে যে পৃথিবীর সকল সুস্বাদু পুষ্টিকর খাদ্য কেবল মানুষ খাবে, মানুষের মতো বিড়ালও তো খেতে পারে, কারণ ক্ষুধা তৃষ্ণা তো সবারই আছে। আর মানুষ খেলে তো বিড়ালের আপত্তি নেই, তাহলে বিড়াল খেলে মানুষের কেন আপত্তি হবে, তাই তো? এবং বিড়াল তো বিচক্ষণ, এবং মানুষের জ্ঞান লাভের একমাত্র উপায় হচ্ছে বিজ্ঞ বিড়ালের কাছ থেকে শিক্ষা নেওয়া। ঠিক আছে, এটাই কিন্তু এই যে পাঠটা, এই পাঠটাই বলতে চাইছে। তারপরে কি বলছে দেখো, দেখো শয্যাশায়ী মনুষ্য, কি বলছে? দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। দেখো জ্ঞান দিয়ে যাচ্ছে এখানে, কিন্তু বলছে শয্যাশায়ী। কেন শয্যাশায়ী বলছে? কারণ তুমি তো অসুস্থ, তুমি তো জ্ঞানী না। আর যে জ্ঞানী না, যার ভেতরে জ্ঞান নেই, সে তো সত্যিই অসুস্থ। তাই বলছে দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম, পরের উপকার করায় ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হয়েছে, তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরিই করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলভূত কারণ। দেখো, পরোপকারী ধর্ম, আমি এই তোমার দুধটা খেয়ে নিয়েছি, তার মানে তুমি পুণ্য কাজ করেছো, তোমার দুধটা আমি খেয়েছি, আমি লাভবান হয়েছি, কিন্তু লাভটা তো অ্যাকচুয়ালি তোমার, তুমি তো পরম ধর্ম লাভ করেছো। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মে সহায়। মানে আমি যদি তোমার দুধটা না খেতাম, তাহলে কি আর তোমার হতো, পুণ্য সঞ্চয় হতো? বোঝা গেল কি বললাম? তাই এখানে কিন্তু মানে কমলাকান্তের একটু জ্ঞান বাড়ানোর জন্য এই বিড়াল কিন্তু এই তত্ত্ব কথাগুলো বলছেন, একটু ধর্মীয় কথা শুনিয়েছেন, এবং কি বললেন? যে পরোপকারই পরম ধর্ম, কারণ তোমার দুধ আমি খেয়েছি, আমার উপকার হয়েছে, তার মানে আমি খেয়েছি বলেই তোমার ধর্মটা বেড়েছে, তোমার পুণ্যটা বেড়েছে, তোমার পুণ্য সঞ্চয় হয়েছে, এবং এই জন্য তুমি আমার প্রশংসা করো। অর্থাৎ তুমি বিড়ালের প্রশংসা করো, বিড়ালকে লাঠি পেটা করো না। বোঝা গেল কি বললাম? তারপরে কি বলছে দেখো, দেখো আমি চোর বটে। কে বলছে? বিড়াল বলছে দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হয়েছি? আমি কি ইচ্ছা করে খেয়েছি? খাইতে পাইলে কে চোর হয়? খেতে যদি কেউ পায় তাহলে কি কেউ চোর হয়? দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নাম শিহরিয়া ওঠেন, তাহারা অনেকেই চোর অপেক্ষা অধার্মিক। বলছে অনেক, মানে কিন্তু এক একটা করে জ্ঞান দিচ্ছে। প্রথমে ধর্ম শেখালো, যে অ্যাকচুয়ালি ধর্মটা কি, প্রত্যেকটা স্টেপের মধ্যে বুঝতে হবে কিন্তু তোমাকে। প্রথমে ধর্মটা শেখালো যে তুমি একা খাও না, লোককে দিয়ে খাও, এটাই হলো তোমার ধর্ম। তুমি নিজে শুধু খেও না। অর্থাৎ সমাজের দৃষ্টিতে যার আছে সে একা খেয়ে যাবে, বা উচ্চবিত্ত মানুষেরা শুধু খাবে, নিচু জাতিরা খাবে না, সেটা কিন্তু না। সকলকে মিলে চলার চেষ্টা করো, পরের উপকার করো, সেটাই হলো ধর্ম। প্রথম কিন্তু এই জ্ঞানটা দিয়ে গেল বিড়ালে। দ্বিতীয় জ্ঞান বলছে, কি বলছে? যে চুরি করে কারা? যাদের নেই তারা চুরি করে। যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তারাই অনেকে চোর অপেক্ষা অধার্মিক, মানে তারাও কিন্তু অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনীয়তির ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতে চোরে চুরি করে। চোরে কেন চুরি করে? দেখো এই লাইনটার প্রশ্ন বোঝা। ইহাতেই চোরে চুরি করে কেন? কারণ তাদের প্রয়োজনের অনেক বেশি ধন থাকতেও যাদের ধন নেই, এখানে চোরের প্রতি সে মুখ তুলিয়া চাহেন না, অর্থাৎ কি যাদের ধন নেই তাদের দিকে কিন্তু তারা মুখ তুলে চান না, এই জন্যই চোরে চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদাপেক্ষা শতগুণে দোষী। আমরা ছোটবেলায় ভাবসান প্রসারণ পড়েছি এই লাইনটা। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তার দণ্ড হয় না। বোঝা গেল? মানে চোর চুরি করলো, আমরা চোরের সাজা দিই, হ্যান করি তেনা করি, কিন্তু চোরটা কেন চুরি করলো? কারণ তার তো অভাব, তার তো নেই। আর এই অভাবটা তৈরি করছে কারা? এই অভাবটা তৈরি করছে সেই যার অর্থ কষ্ট নেই, যার প্রচুর আছে। সে যদি তাকে একটু দিত তাহলে তো সে চুরি করতো না। তাই বলছে চুরির মূল যে কৃপণ তার কিন্তু দণ্ড হয় না।
তারপরে পরের পরের পার্টে চলে যায়। তাহলে এই পার্টে কিন্তু এই যে পার্টটা পড়লাম, এখানে সে কি বোঝালো, যে অ্যাকচুয়ালি চোর যে চুরি করে সে চোর নয়, মানে যে কৃপণ অধার্মিক, যে সাধারণের উপকারে আসে না, যে সাধারণের ভেতরে ধন ছড়িয়ে দেয় না, সেই হচ্ছে প্রকৃত চোর। সেটাই কিন্তু এই যে কৃপণ, সেই অধর্ম কৃপণ ধনী, সেই কৃপণ ধনীই কিন্তু প্রকৃতপক্ষে চোর। তাহলে চোরকে তাকে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল যে চোরের চুরি অধর্ম, কিন্তু কৃপণ ধনীর অধর্মটাই হচ্ছে মূল। চোরের শাস্তি হলে কৃপণেরও শাস্তি হওয়া উচিত, কিন্তু চোরের শাস্তি হয়, কৃপণ ধনীর সাজা হয় না। পরের পাঠে কি বলছে দেখো, দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাটা, পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়। দেখো যে কথাটা তোমাদের প্রথম দিকে বলেছিলাম, যে আমি প্রাচীরে প্রাচীরে, প্রাচীরে মানে পাঁচিলে পাঁচিলে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাটা, পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়ে দেয় না। ওই যে আমি প্রথমে যেটা বললাম, যে অনেক খাবার এদিক ওদিকে ফেলে দেয়, কিন্তু সাধারণ মানুষের কাছে সে খাবারটা যায় না। এটাই হলো ব্যাপার, যে মাছের কাটা ফেলে দিচ্ছে, পাতের ভাত ফেলে দিচ্ছে, কিন্তু বিড়ালটা যে সেই ভাতটা খেলে যে একটু বেঁচে থাকবে সেটা কারোর মনে পড়ে না, আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমাদের পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে। মানে যে পেটে খিদে কাকে বলে, যার পেটে খিদে লাগে সেই বোঝে। যার পেট মানে খিদে লাগার আগেই পেট ভরে যায়, সে তো আর বুঝবে না যে খিদার মর্মটা কি। এটাই কিন্তু বাস্তব। তাই বলছে তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে। হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে। তোমরা যদি দরিদ্রের একটু উপকার করো, তাহলে কি তোমাদের গৌরবটা কমে যাবে। আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। যে আমার মতো গরিব, তুমি লজ্জার কথা, যে আমার কথা তুমি ভাবো না। সে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না। সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেরই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে। দেখো এই লাইনটার কিন্তু বিশাল বড় মাধুর্য রয়েছে। লাইনটা আরেকবার একটু পড়ে শোনাই, তোমাদের বোঝার চেষ্টা করো এই জায়গাটা কি বলছে। তাদের চুরি করবি আর পরিবারের জন্য বলে চুরি করে না, কিন্তু তা আচ্ছা এটা না, এই পার্টটা যা অগৌরব আছে। আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। যে আমি এতটাই ক্ষুদ্র, এতটাই নীচ, যে আমার কথা যদি তুমি ভাবো তাহলে তুমি লজ্জা পাও। যে কখনো অন্ধকেও মুষ্টি ভিক্ষা দেয় না, আমাকে দেওয়ার দরকার নেই, যে অন্ধ মানুষ তুমি তো তাকেও ভিক্ষা দেয় না। সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। এই জায়গাটা বোঝো। মানে আমরা বলি না, একটা সহজ কথা বলি, যেটা আমরা সাধারণ গোদা বাংলাতে বলি, তেলা মাথায় তেল দেওয়া। অর্থাৎ যে লোকের পেট ভর্তি তাকে বলি দাদা একটু খেয়ে যান, আমার বাড়িতে বসুন, একটু চা খান, কফি খান, তাকে অনেক সাধি। কিন্তু যে দুদিন ধরে না খেয়ে আছে, তাকে আমরা কখনো বলি না যে দাদা কিছু খেয়ে যান। এটাকে বলা হয় তেলা মাথায় তেল দেয়া। তা যদি কোনো রাজা ফাপড়ে পড়ে, আমরা তাকে নিয়ে বড় চিন্তা করি, কিন্তু যদি একটা সাধারণ মানুষ বিপদে পড়ে যায়, তাকে নিয়ে আমরা ভাবি না। এই লাইনটার মানেই হচ্ছে তাই। কি বলছে, সেও একটা বড় রাজা রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না, সকলেই পরের ব্যথায় ব্যতীত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে। কিন্তু একটা গরিব মানুষ যদি হয়, তার দুঃখে কাতর হওয়া যাবে না, সেটা অন্যায়। দেখো বোঝা গেল কি বললাম। এবারটা কিন্তু খুব সুন্দর, যে দরিদ্রের জন্য ব্যথা অনুভব করাটা লজ্জার এবং অগৌরবের। ছোট লোকের দুঃখে কাতর হওয়া যাবে না, কিন্তু কোনো যদি যাদের পেট ভর্তি, যাদের ক্ষুধার জ্বালা নাই, তাদের জন্য দুঃখ করা যাবে। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। অ্যাকচুয়ালি এই সমাজ ব্যবস্থার ওপরেই কিন্তু আঙুল তোলা হয়েছে এই গল্পে। পরের পাঠ দেখো, যদি অমুক শিরোমণি, অমুক ন্যায়ালঙ্কার, মানে কাদের কথা বলা হচ্ছে, এই যে শিরোমণি, শিরোমণি কারা, সমাজের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, তাদেরকে শিরোমণি বলা হয়। মানে যারা সমাজের মানে যারা বলা হয় পৌরোহিত্য করেন, তাদেরকে শিরোমণি বলা হয়। অমুক ন্যায়লঙ্কার, মানে যারা ন্যায় প্রতিষ্ঠা করে, যারা বিচার করে। আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে কি তুমি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে। যে আমি দুধ খাতে গেছি বলে তুমি আমার মারতে আসছো। কিন্তু যদি একজন তোমার ভীষণ বড়, ওই মানে এই যে যার কথাই বললো, যে একজন রাজাবাবু যদি আসতো, সমাজের উচ্চপদস্থ লোক যদি আসতো, তাহলে তুমি মারতে যাইতে, বরং জোরহাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব, তবে আমার বেলা লাঠি কেন। তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক, পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি। বুঝলাম সে পণ্ডিত, সে মান্য, সমস্ত কিছু, তাই বলে পেটের খিদেটা কি লোক দেখা হয়, যে ধনী লোকের পেটে খিদে বেশি আর গরিবের পেটে খিদে কম, তা তো কোনো দিনও হবে না। তাই বলছে, তা তো নয়। তেলা মাথায় তেল দেয়া মনুষ্য জাতির রোগ, দরিদ্রের দুঃখ কেউ বোঝে না, এটাই বাস্তব। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন করো। ক্ষুধার জানায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো ছি ছি। বোঝা গেল কি বললাম।
মানে যেটা তোমাদের বোঝালাম যে যার পেট ভরা তাকে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু যে ক্ষুধার জ্বালায় তোমার অন্নটা চুরি করে খাচ্ছে তাকে আমরা চোর বলি। এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার ভিত্তি। আর আর যে যাই হোক, দেখো আমাদিগকের দশা দেখো, প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গণে প্রাঙ্গণে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না, কেউ একটা মাছের কাটাও দেয় না। যদিও কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যায় সহদর বা মূর্খধনির কাজে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। মানে দেখো, আমরা আমাদের মধ্যে বিড়াল যে সব বিড়াল যে খারাপ না সেটা না, কিন্তু কারণ কি, কারণ আমাদের বাড়িতে অনেক পোষা বিড়াল থাকে। সেই পোষা বিড়াল মানে সে বিশাল ব্যাপার, তার জন্য এলাহি আয়োজন করা হয়, তার জন্য এলাহি খাবার দাবারের ব্যবস্থা করা হয়। সেই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে না। কি বলা হচ্ছে, যে অনেক গৃহমার্জার মানে বাড়ির পালিত কিছু গৃহমার্জার রয়েছে, সেই পালিত গৃহমার্জের কথা, যারা কি বৃদ্ধের কাছে থাকে বা মূর্খ ধনির কাছে থাকে, হ্যাঁ, বা বিভিন্ন শতরঞ্জি বসে খেলোয়াড়ের স্থানে বসে থাকে, হ্যাঁ, এবং তাদের ভালো মন্দ খেতে দেওয়া হয়, হ্যাঁ, এবং তারা সেই খাওয়া দাওয়া নিয়ে বিশাল আনন্দে থাকে। এখানে কিন্তু সেই কথাটাই বলছে যে সেরকম যদি বিড়াল হয় তো সেটা একটা লাকি ব্যাপার, হ্যাঁ, কারণ সেই ধরনের বিড়াল তো খাওয়া দাওয়া তার তো কোনো অভাব নেই। মানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে বোঝাতে চাইছে। তারপরে কি বলছে, তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জারি কবি হইয়া পড়ে, এবং তাদের যে চেহারা, সেই চেহারা দেখে আবার অনেকে আবার কবিতা লেখে, বাহ কি সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি হবে না কেন, তারা তো সেই বড়লোকের বাড়িতে রয়েছে, যা পাচ্ছে তাই তাকে খাওয়ানো হচ্ছে, ভালো ভালো জিনিস দিয়ে তাকে সেবা যত্ন করা হচ্ছে, তো তার তো একটা আলাদা ইয়ে থাকবেই, শরীরের একটা গঠন তো থাকবেই। তারপরে কি বলছে, আর আমাদিগকের দশা দেখো, আহারাভাবে উদর কৃষ মানে মানে কি বলবো, মানে ছোট হয়ে যাচ্ছে, আর উদরগুলো কৃষ হয়ে যাচ্ছে, কৃষ মানে ছোট হয়ে যাচ্ছে। অস্থি পরিদৃশ্যমান মানে যা আমাদের হাড়গোড় আছে সব মানে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। লাঙ্গুল বিনত, লাঙ্গুল মানে কি, লাঙ্গুল মানে হচ্ছে অ্যাকচুয়ালি লেজ, আর বিনত মানে নত, মানে লেজটা নত হয়ে গেছে, ন্যাজটা দাঁত বাহির হইয়াছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারাভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও, মানে তাদের যে দুরাবস্থা সেই দুরাবস্থার কথা বলছে। খাইতে পায় না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদেরও কিছু অধিকার আছে, খাইতে দাও না হলে চুরি করিব। আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগকের কি দুঃখ হয় না? মানে বলছে আমাদের এত দুঃখ দেখে কি তোমাদের দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? মানে চোরের সাজা হয়, কিন্তু তোমাদের মধ্যে যাদের কোনো মানসিকতা নেই, তোমাদের যাদের কোনো নির্দয় তোমরা, তাদের কি দণ্ড হয় না? দরিদ্রের আহার সংগ্রহ দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই। মানে ধনী কৃপণ তার অর্থকরী সব রেখে দিচ্ছে, কিন্তু সে কার্পণ্য করে রেখে দিচ্ছে, তার কোনো সাজা নাই। তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিমখোর, তুমি কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়? তুমি মানে এই যে কথাগুলো বোঝাচ্ছে, 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? প্রশ্নটা বোঝো, যে 500 লোকের দরিদ্রকে বঞ্চিত করে একজনের কাছে 500 জন লোকের সম্পত্তি যদি করিল, তবে সে খায়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা কি দরিদ্রকে দিবে না? আচ্ছা, সেও মেনে নিলাম যে সে অনেক ইনকাম করলো, তার কাছে অনেক সম্পত্তি, কিন্তু তার খাওয়ার পরেও যেটা অতিরিক্ত সেটা তো দরিদ্রকে দিতে পারে, কেন দেবে না? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আসে নাই। বোঝা গেল, চুরি করে খাইতে হলেও খেতে হবে, কারণ মরার জন্য কেউ পৃথিবীতে আসে নাই। পরের পাঠ, আমি আর সহ্য করিতে পারিলাম না। থামো থামো মার্জার পণ্ডিত, থামো, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। সোশিয়ালিস্টিক মানে কি? সোশিয়ালিস্টিক মানে সমাজতন্ত্রবাদীদের মতো। সমাজতন্ত্রবাদীদের কি ডিমান্ড? আমার যদি 3তলা বাড়ি হয়, আমার পাশের বাড়িরও 3তলা বাড়ি হতে হবে। পাশের বাড়ির যদি 2তলা বাড়ি থাকে তাহলে হবে না, আগে পাশের বাড়ির সঙ্গে সমান করো, মানে সবাই সমানভাবে চলবো, সেটাই হলো সমাজতন্ত্র, একদম সহজে বলা যায়। সেই সমাজতন্ত্রবাদীদের মতো মতবাদ। সমাজতন্ত্র হচ্ছে সমাজের দর্শন, এবং তারা মনে করে যে সমাজে সম্পদের সকল অধিকার রয়েছে, এই সমান অধিকার রয়েছে সকলের, ঠিক আছে। এটাই হলো সোশিয়ালিস্টিকের মূল কথা। সমাজ বিশৃঙ্খলার মূল, যদিও যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, তবে সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না। কি বলছে দেখো, বলছে সমাজ হচ্ছে বিশৃঙ্খলার মূল,
যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হবে না। এটাও একটা পয়েন্ট, যে আমি কষ্ট করে ইনকাম করছি, তো তুমিও কষ্ট করো। আমি ইনকাম করব, তুমি কষ্ট করবা না। আমি ইনকাম করে আমি খাচ্ছি আর নষ্ট করি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি তো বসে বসে তো তুমি খাবারটা পাবে না। সবাই যদি বসে বসে খাবার খায়, তাহলে তো কারো কাজ করার মানসিকতা থাকবে না। তাহলে আমি কষ্ট করে ইনকাম করছি, তুমিও কষ্ট করো। তাই বলছে, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হবে না। সবাই নির্বিঘ্নে যদি ভোগ না করে, যে আমার খাওয়ার চিন্তা নেই, সবাই ও ইনকাম করছে, আমার পাশে একটা বড় লোক আছে, সে ইনকাম করছে, ওর ইনকামটা আমি খেয়ে নেবো, তাহলে কি হবে? কেউই তো ইনকাম করবে না, তাতে তো সমাজের ক্ষতি হবে। সেই কথাটাই কিন্তু বলছে। মার্জার বলিল, না হইল তোমার তো আমার কি? সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি। ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? তার যদি ধন বৃদ্ধি না হয়, তা গরিবের কি যায় আসে যায়? আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম, তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বলছে, আমার তো আগে খাওয়াটা দরকার। আমি যদি খেতেই না পারি, তা সমাজ দিয়ে আমার কি হবে? আমার তো আগে খাওয়ার দরকার। দেখো, দুজনের ভেতরে কিন্তু লড়াই চলছে, কথাবার্তার লড়াই। বোঝা গেল? বিড়ালকে বোঝানো দায় হইল, যে বিচারক নোয়াই কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। যে বিচারক, তাকে কি কেউ বোঝাতে পারে? এ মার্জার সুবিচারক। অর্থাৎ একজন বলছে যে দুজন কিন্তু দুরকম কথা বলছে, এও কিন্তু তার যুক্তিযুক্ত কথা বলছে, এও কিন্তু তার যুক্তিযুক্ত কথা বলছে। কেউ এর কথা বুঝবে না, আর কেউ এর কথা বুঝবে না, এরকম একটা বিষয়ের জায়গায় পৌঁছেছে। বিড়ালকে বোঝানো দায় হইল, যে বিচারক বা নৈয়ায়িক কস্মিনকালে কেউ তাহাকে কিছু বুঝাইতে পারে না, এ মার্জার সুবিচারক। এবং তার্কিক, মানে সুন্দরভাবে তর্কও করে, মানে যুক্তিযুক্ত তর্ক। সুতরাং না বুঝিবার পক্ষেও ইহার অধিকার আছে। কথাটা কত সুন্দর। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন। আবার বলছে যে উন্নতিতে দরিদ্র না থাকলেও দরিদ্রের খুবই দরকার। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য, অতএব চোরকে সাজা দিতেই হবে। মার্জারি মহাশয় বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নেই, কিন্তু তাহার সঙ্গে আর একটা নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন, তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। দেখো, বলছে তুমি ঠিক আছে চোরকে সাজা দাও, কিন্তু একটা কথা মনে রাখো, চোরকে ফাঁসি দাও, যে ফাঁসির অর্ডারটা দেবেন যে বিচারক, তিনি তার আগে 3 দিন না খেয়ে থাকতে হবে। মানে কেন বললো? যে না খেয়ে 3 দিন না খেয়ে থাকার পর সেই চোর যদি চুরি করে না খায়, তারপরে তার ফাঁসি দাও। কেউ যদি 3 দিন না খেয়ে থাকে, তখন তার পেটে কী হবে? যে আমি যে কোনো মূল্যে আমি একে খাবো, সে চুরি করে খেলেও খাবো, এ করে খেলেও খাবো। এই কথাটাই কিন্তু বলছে, যে আমি 3 দিন না খেয়ে রয়েছি, তো 3 দিন না খেয়ে যদি আমি থাকি, তাহলে স্বাভাবিকভাবে আমার তো চুরি করতেই হবে। তাই বলছে, যে বিচারক চোরকে সাজা দিবেন, তিনি আগে 3 দিবস উপবাস করিবেন, তাহাতে যদি তার চুরি করে খাইতে ইচ্ছা না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করো। 3 দিবস উপবাস করিয়া দেখো, ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠ্যাঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করব না। ঠিক আছে, আরেকজন চরিত্র পেলাম, যার নাম হচ্ছে নসিরামবাবু, যার বুঝতেই পারছো যে একজন ধনী সমাজের প্রতিনিধি। আমি আপত্তি করব না। বিজ্ঞ লোকের এই মত যে যখন বিচারে পরাস্ত হইবে, তখন গভীরভাবে উপদেশ প্রদান করিবে। হ্যাঁ, যখন বিচারে পরাস্ত হবে, তখন উপদেশ দেবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতি বিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মচরণে মন দাও। তুমি যদি চাও, তবে পাঠার্থে আমি তোমাকে নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি। কি বলছে? নিউম্যান আর পার্কার। এই নিউম্যানের পুরো নাম হচ্ছে হেনরি নিউম্যান। ইনি ছিলেন একজন বিখ্যাত ধর্মপ্রাণ পাদ্রী এবং ধর্মসাহিত্য রচনার জন্য বিখ্যাত। আর আর হচ্ছে পার্কার, যার পুরো নাম হচ্ছে থিওডোর পার্কার। ইনিও একজন জনপ্রিয় ধর্মতত্ত্ববিদ এবং বহু গ্রন্থের তিনি লিখেছেন। যে তাদের ধর্মগ্রন্থর জ্ঞান দিতে পারি, মানে দিতে চাইলো। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে, মানে এই যে যার কথা বলছে এখানে। আর যাই হোক বা না হোক, আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে। মানে ও একটু নেশা করেছিল। এক্ষণে স্বস্থানে গমন করো, মানে তুমি তোমার জায়গায় যাও। প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, যখন আমি খাবো তখন এসো, উভয়ে ভাগ করিয়া খাইব। এই লাইনটা না আমার কাছে খুব মজা লাগে। কেন? মানে এতক্ষণ কিন্তু দুজনের ভেতরে কথা হলো, দুজনের ভেতরে ঝগড়া হলো, সমস্ত কিছু কিন্তু হলো দুজনের ভেতরে, কিন্তু শেষমেশ দেখো কমলাকান্ত কিন্তু সুন্দরভাবে বিষয়টাকে মেনেই নিল এবং কি বলল? উভয়ে ভাগ করিয়া খাইব। এটা কিন্তু খুব ভালো লাগে। অদ্য আর কাহারও হাড়ি খাইও না, তুমি অন্য লোকের হাড়ি খেতে যেও না, মাঠটার খাবে। এবং সে কিন্তু বুঝলো কমলাকান্ত যে না,
তার মানে এই গল্পে যদি তোমাকে আমি প্রশ্ন করি, বলো তো কে জিতলো, উত্তরটা কমেন্টে লিখো। অর্থ আর কাহারও হাড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আফিম দিব। ঠিক আছে, তো এই কি বললাম, হ্যাঁ সরিষা ভোর আফিম দিব। মার্জা বলল আফিমের বিশেষ প্রয়োজন নেই, তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে, যে আমি কতটুকু খাবো, সে হাড়ি ভর্তি খাবো না অল্প খাবো। মার্জার বিদায় লইল। একটা পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোক আনিয়াছে ভাবিয়া কমলাকান্তর বড় আনন্দ হইল, এবং এইখানে কিন্তু কমলাকান্ত নিজের স্বরূপ উদ্ঘাটিত হলো, এবং কমলাকান্ত বুঝতে পারলো যে না সত্যিই গরিবের জন্য, দিনের জন্য, সাধারণ মানুষের জন্য কিছু দেওয়া বা কিছু খাওয়ানো এটা এক আনন্দের, এবং এটাই বড় পুণ্য। এবং গরিবকে খাওয়ানো বা গরিবকে উপকার করা এটা কিন্তু এক বড় পাওয়া, এটাও কিন্তু শেষে কমলাকান্ত বুঝতে পারলো। তো এই হলো আমাদের গল্প। এখান থেকেই কিন্তু আমাদের বিভিন্ন বাক্য থেকে প্রশ্ন আসবে। গল্পটাকে আরও কয়েকবার রিডিং তোমরা পড়ো, অনেক উপকারে লাগবে। চেষ্টা করলাম সমস্ত বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার। সুন্দর একটা গল্প, এর আগেও বিভিন্ন গল্প তোমাদের বুঝিয়েছি। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।